গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। এবার গল্প শুরু করা যাক। তোর হাতির লাহান সেরি গাছে উঠছে। ও তের মা, এই অলক্ষী, এই নাম, গাছের তে নাম। আয়ো সারা উঠোনময় হাসছে আর চেঁচামেচি করছেন। পৃথিবীর আয়তন বিশাল, আর সমগ্র পৃথিবীর সব দুশ্চিন্তা কেবল ওনার। বাড়ির বউটা মেয়েটাকে শাসন করে না, বাপে লাই দিয়ে মাথায় তুলেছে। তুলবি তো, প্রথম সন্তান, আর মানুষের তো প্রথম সন্তান হয় না। বাইরে রোদের কারণে কিছুই দেখা যায় না, অত কড়া রোদে শৈল রং পরে কয়লা হয়ে যাবে না। আজকে মেয়েকে দেখতে আসবে, অথচ মেয়ের কোনো খোঁজখবর আছে? বাবা গো বাবা, ওনাকে দেখতে গিয়েছিল, উনি তো 3 দিন ঘর থেকে বের হয়নি। বেলাস, বেশরম মাইয়া। এখনকার মেয়েদের লাজ লজ্জা বলতে কিচ্ছু নাই। আয়ু এবার একটা লম্বা লাঠি নিলেন, তারপর প্যারা গাছের আগায় বসে থাকা তের পিঠে ঠাস করে একটা দিয়ে দিলেন। তে কুজো হয়ে জোরে বকে উঠল, ওই বুড়ি! ওর চিৎকার বাড়ি পর্যন্ত গেল না। বান্ধবীকে মারতে দেখে এইদিকে জেনি তড়িঘড়ি করে নেমে গেল। দাদি আবার বলে উঠল, তোরে আজকে লাঙের বাড়ি থেকে দেখতে আইব। তুই একটু সাজবি, গোসল করবি, ড্যাং ড্যাং করে গাছে উঠছিস কেন? তোমার অত শখ, তুমিই বিয়ে করো, আমি বিয়ে করতাম না। এরপর কেটে গেল বেশ অনেকটা সময়। গোসলের পর তখন বিকেল হয়েছে, তুই আর ঘর থেকে বের হয়নি। একটু পর ছেলের বাড়ি থেকে মানুষ আসবে, পছন্দ হলে তারপর বিয়ে। তের বুক গলা সহ সব কাঁপছে। কোথা থেকে দৌড়ে জেনি ঘরে ঢুকলো। ওকে দেখে বলে উঠলো, আয় এখানে বস। জেনি হাঁপিয়ে উঠে বলল, কি শুনেছি জানিস, তোর জামাইয়ের বয়স 28। তুই কতক্ষণ বোকার মতো তাকিয়ে থেকে হাতে হিসাব গড়ল। গোনা শেষ হলে বিস্মিত চোখে আকাশ থেকে বলল, হায় আল্লাহ, আমার থেকে 12 বছরের বড়! আম্মা, ও আম্মা! তারপর হুট করে বিলাপ জড়িয়ে দিল সে। এত বড় বয়সে বুড়ো বেটাকে সে বিয়ে করবে না, কিছু দিয়ে না। ও মা গো, দামড়া কোথাকার! ওই ছেলেকে দেখলে তো তে ডরেই মরে যাবে। দাদি দৌড়ে ঘরে এলেন। তে মেঝেতে বসেছে। এদিকে যিনি এক মুহূর্তের জন্য বোকা হয়ে গেল। দাদি পাশে বসতেই তে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করতাম না, করতাম না এই বিয়ে। কেন, হয়েছেটা কি? ওরে বলদ, কথা কওয়া হয়েছে কি? ও দাদি গো, এত বড় বইরে বেড়ারে আমি বিয়ে করুম না। এত বড় পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে, তাহলে তো আমি ভর্তা হয়ে যাব। দাদি কানের কাছে ফিসফিস করে বলে উঠল, ভর্তা হলেই তো মজা, সরো তুমি। দাদিকে সরিয়ে দিয়ে তে আবার কাঁদতে লাগলো, সে বিয়ে করবে না। বুড়িটা থেকে ভালো মতোই হুমকি দেয় যে ছোট ছেলেরা সোহাগ করতে জানে না, বয়সে বড় ছেলেরাই আদর সোহাগ করতে জানে বউকে। তেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত রাজি করা গেল। এর মধ্যে বাইরে একটা গাড়ির আওয়াজ শোনা গেল। দাদি বের হয়ে গেল। তে হাঁসফাঁস করছে, গরম লাগছে হুট করে। পাশে জেনি বসে আছে, সে কোনো কথা বলবে না। আবার কি না কি হয়, পাত্রের বাড়ি থেকে 5 জন এসেছে। পাত্রের বাড়ির সবাই আগে মেয়ে দেখবে, তারপর খাওয়া দাওয়া। তের মা দেখে খুব ভালো করে জানে, তাই বলে গেল, আম্মা ওখানে গিয়ে কোনো কথা বলিস না, বেশি কথা বললে ছেলে থেকে পছন্দ করবে না। তে আশ্বাস দিল, আমাকে বিশ্বাস করতে পারো। এইদিকে জেনি বিড়বিড় করে বলল, ভূতের মুখে রাম রাম। কিছুক্ষণ পর তেকে বসানো হলো বসার ঘরে। পাশে রয়েছে তের দাদি। তে কিছু দেখতে পারছে না, মোটা শাড়ি, কিন্তু নিচ দিয়ে সব দেখা যায়। সে দেখলো তার বরাবর সামনে 2টি পা, কালো বুট পরা 2টি পা, আবার কালো প্যান্ট পরেছে। তের বুক কাঁপছে। দাদি ঘুমটা তুললেন মেয়েটা নিচে তাকিয়ে, তারপর ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখা হলো। তে স্পষ্ট টের পাচ্ছে সামনের পুরুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা হাত থুতনিতে রেখে আঙুল বোলাচ্ছে থুতনিতে, ভীষণ দাম্ভিকতার সহিত। তারপর আবারও ঘুমটা টেনে দেওয়া হলো। তেকে অনেকগুলো প্রশ্ন করা হলো, তে সেগুলোর উত্তর দিল। তারপর দেখতে ছিল তের চুল, কিন্তু তখনই জাঙ্কুক বাধা দিয়ে বলে উঠল, চুল দেখতে হবে না, আমার বইয়ের চুল আমি ব্যতীত অন্য কেউ দেখুক, আমি সেটা চাইছি না। তের সারা শরীর বেশ রোদ বয়ে গেল। সে 2 হাতে খামচে ধরল শাড়িটা। পুরুষের গলা এত ভয়ানক কেন? কি আছে তের কপালে? তারপর আর কেউ কোনো কথা বলল না। তারা একে অন্যের মুখ দেখে চুপ হয়ে গেল। একমাত্র ছেলে হওয়াতে মা বাবাও দ্বিমত করলো না। ছেলে 1 নম্বরের ঘাড় তারা যেদি এক রোখা, ঘাড়ের উপরে একটা রক, তার সবসময় বাঁকা থাকে। কথা তো শুনেই না জীবনে। ঘরে ছেলের কথা শেষ কথা। জাঙ্কুকের পরিবার তের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর তে বলে উঠল, আমি ওর সাথে আলাদা কথা বলতে চাই। এই পাশে জেনি চমকে তাকালো, কোথাকার কোন ছেলেকে নিয়ে এসেছে কে জানে। ছেলে মেয়ে আবার আলাদা কথা বলে কিভাবে? তাদের গায়ে এসব কখনো হয় না, আদব কায়দা নেই নাকি? এটা আবার কোন নিয়ম? ওদের সবার কাছে কথাটা জমিনে দাঁড়িয়ে থেকে আকাশ ধরতে যাওয়ার মতো ঠেকলো। দাদি ত্যক্ত হয়ে বলে উঠল, কিসের কথাবার্তা? আমাদের এখানে কথাবার্তা হয় না, আমাদের ওখানে হয়। তে কাঁধের উপর রাখা দাদির হাতটা খামচে ধরলো। এইদিকে দাদি ঝুঁকিয়ে এলেন। তারপর আবারও তের ভয় দেখে বলে উঠল,
আমার নাতির কোনো সমস্যা নেই, সমস্যা থাকলেও সমস্যা নেই, আমার কাছে সমস্যার কোনো সমাধানও নেই। এই ছেলের সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। দাদি বুঝতে পেরেছেন এইটুকু। তে তখন কাঁপছে, পাগুলো থরথর করছে। সে ফিসফিস করে আড়ালো, তোমাদের আগেই বলেছিলাম ও দাদি, এই ছেলের কাছে আমি বিয়ে বসবো না। মা গো মা, কেমনে কথা কয়। দাদি আশ্বাস দিল, থাক ডরাইস না, আমিও তোর সাথে যাবো। তে আর কথা বলো না, তার গলাটা কাঁপছে। একা একা কি বলবে। ওদেরকে পাঠানো হলো তেয়ের ঘরে। দাদির সাথে তে হাসছে পিছু পিছু। পাত্র ছেলেটা ঘরে গিয়ে দাঁড়ানোর পর জাঙ্কুক বলে উঠল, আপনি যাবেন না, আমি না গেলে আমার নাতি ভয় পাইব। বিয়ের পরও রাতে নাতির সাথে থাকবেন? কি লাগাম সারা মুখ, বাবা গো বাবা। তিনি ফুঁসে উঠলেন এক প্রকার, ওই পোলা, তোমারে তখন থেকে দেখতেছি খালি এত ভাব কিসের? একটু বাইরে গেলেই খুশি হতাম। দাদি রুম থেকে যাওয়ার আগে বলে রাখলো, আমি দরজার পেছনেই আছি, ভয় পাস না তে, সাহস রাখ, না হলে জামাই টাইট দিতে পারবি না। তে থুড়ি ভয় পায়। তার একটু অস্বাভাবিক লাগছে, অস্বস্তি লাগছে, কিন্তু অস্বস্তি কী জিনিস সেটা জানিই না এখনো। ছেলেটা বয়সে একটু বড় বলে, নয়তো ওর সমবয়সী থাকলে এতক্ষণে সে নিজেই আলাম জুড়ে দিত। মুখ বন্ধ করে থাকা যায়, এর থেকে কষ্টের কাজ পৃথিবীতে আছে। ছেলেটা বিছানায় বসলোতেই নিজেও ঘুমটার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। এটা একটা বিরাট সুবিধা ওর জন্য, বেশ মজার খেলা তো। মুখ দেখছে না যেহেতু, তাই সে ঘুমটার নিচে সব করতে পারবে। তে একটু হেসে নিল দাঁত বের করে, তারপর মুখ ভেঙচি কাটলো। কি আনন্দ, ঘুমটা দিয়ে বসে থাকলে এত মজা, ও তো জানতোই না। তে হাতটাও ঘুমটা নিচে নিয়ে নিল। তার মধ্যে তার পাশে বসে থাকা জাঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তে ভয়ে কেঁপে উঠল, রোবটের মতো গলার স্বর কি কম গমে। সে নড়ে চড়ে সোজা হয়ে বসে বলল, তে কিম তেউং। তারপর বাক্যটা এলো আদেশের সহিত, ঘুমটা সরাও। তে অবশ্য এক বাক্যে ঘুমটা সরিয়ে দিল। এক ঝটকায় সেটা সরে গিয়ে সম্পূর্ণ মাথা দৃশ্যমান হলো। কাজলে আবৃত চোখ দুটো সরাসরি আশ্রয় পড়ল সামনে বসে থাকা অতি সুদর্শন পুরুষটার দিকে। ইন করা স্কাই ব্লু রঙের শার্ট, কোটানো তার হাতে রোলেক্স ঘড়ি, বসার কি দারুণ ভঙ্গিমা। প্রথমবারের মতো দুজনের চোখাচোখি হলো একই সাথে। তারপর হুট করে জানলা বেয়ে বাতাস আসা শুরু করলো, আর তীর জগৎ এলোমেলো হয়ে গেল। বক্ষ স্পন্দনে আন্দোলন শুরু হলো, শরীর খেমে উঠলো অজানা সুখে। বেটা তো দেখি জব্বর সুন্দর। তীর পছন্দ হয়েছে, সে হা করে কতক্ষণ চেয়ে থাকলো। ছেলেটা গলার শব্দ করলো, তীর ধ্যান ভাঙলো, সেই মুখ ঘুরিয়ে নিল, জানলার দিকে উঁকি দিয়ে দেখি জলে তাকালো। খুশিতে নিজের ঠোঁট কামড়ে ধরলো, নাচতে মন চাইছে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তে খেয়াল করেছে লোকটার কপালে হাজার খানেক ভাঁজ। খুবই বিরক্ত সে, তাই শান্তই থাকলো, কিছু বলল না। আবারও ছেলেটাই বলল, আমি জিও জাঙ্কুক, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট মি? ইংরেজি বোঝে, কিন্তু এটা বুঝতে পারলো না বিদেশি বেটা এত ভালো ইংরেজিও জানে। সে বিড়বিড় করলো, জাঙ্কুক নামটা সুন্দর। সে আস্তে করে বলে উঠল, আমিও তো ইংরেজি পারি না, মুখে বললে বুঝতে পারি না, পড়লে ধরতে পারি। জাঙ্কুক শুনলো কিন্তু জবাব দিল না, উল্টো জিজ্ঞাসা করলো, তুমি কেঁদেছিলে? তে আর মাথায় ঘুমটা টানলো না, চিবুক নামিয়ে বলল, হ্যাঁ একটু। জাঙ্কুক পুনরায় জিজ্ঞাসা করলো, কেন? কেন আবার? বয়স শুনে বয়সে এত পার্থক্য বলে? জাঙ্কুক বোকার মতো বলল, বয়স? আমি বুড়ো? তা নয়তো কি? জাঙ্কুকের আগে দাঁতে দাঁত চাপলো, উচ্চারণ করলো কর্কশ কণ্ঠে, স্টুপিড। তে শুনে উত্তর দিল না। এত তর্ক এখনই করা যাবে না, সময় হোক। ছেলেটা উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে আরো কতক্ষণ তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তে তখন বেশ বিরক্ত। সে মনে মনে পণ করলো, বিয়ের পর একটা বেলুন কিনবে, সেটা দিয়ে বেলে বেলে কোটানো কপাল সোজা করে দিবে। একটু সুন্দর, কিন্তু তের পছন্দ হয়ে গেছে বলে, নয়তো বিয়েটা সে নিজেই ক্যান্সেল করে দিত। অবশ্য ছেলেটা ভালো আছে, কি সুন্দর আলাদা দেখা করার কথা বললো, নইলে তো একেবারে বিয়ে ছাড়া মুখটাও দেখাতে পারতো না। এখন থেকে বিয়ের আগ পর্যন্ত সে সারা পাড়া রটিয়ে বেড়াবে। তার জামাই সুন্দর, ভীষণ সুন্দর, মাথায় কালো চুল, দেখতে পুরোই একটা আস্ত খরগোশ। চেহারা একটা তিলও আছে, ও মা, ঠোঁটের নিচেও দেখতে আছে। তে আর কথা খুঁজে পেল না। লোকটার চেহারাটা আর একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মন চাইছে, কিন্তু বেটা যেভাবে তাকিয়ে আছে তাতে এমনিতেই মরে যাচ্ছে লজ্জায়। দেখবে কিভাবে? সে কথা খুঁজে না পেয়ে বলল, লোকে বলে আমি নাকি একটু পাগল। জাঙ্কুক আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ধীরে সুস্থে জবাব দিল, ঠিক করে নেব, ওর পছন্দ হয়েছে, তার মানে বিয়ে এখানেই কনফার্ম। জাঙ্কুক আর দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করলো না। সে এক পা পিছিয়ে গিয়ে মুখ ঘোরায়, সঙ্গে সঙ্গে তে এদিকে তাকালো। মুখটা না দেখুক, পিঠটা তো দেখতে পারবে। লোকটার দেহ কি বিশাল, বাপরে। দেখা সাক্ষাৎ হওয়ার পর থেকে পাত্রপক্ষ
1000 টাকা দিয়ে গেছে। মহিলারা আলোচনা করছেন মেয়ে পছন্দ হয়েছে। তে ইতিমধ্যে সবটাই জানতে পেরেছে। জাঙ্কুক শিক্ষক। দেখতে দেখতে তে আর জাঙ্কুকের বিয়ের দিন ঘনিয়ে আসলো। আর তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের সময় স্টেজে যখন দুজনকে একসাথে বসিয়ে আয়না দেখানোর পালা, আয়না ধরলো দাদি। সামনের কাচের বস্তুটা এলে তখন তে তাকালো। তারপর হুট করে পুনরায় চোখে চোখ পড়লো। আজকে কপালে বিরক্তি নেই, ভাঁজও নেই। সে মুগ্ধতায় উপচে গিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে। জাঙ্কুকের দৃষ্টি আয়নাতেই। দাদি ধমক দিলেন, আয়নায় দেখ, সারা জীবন পড়ে আছে। বাকিরা হেসে দিলে তিনি জিজ্ঞাসা করলেন, আয়নায় কাকে দেখো জামাই? সবাই উৎসুক। তে লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছে। পাশাপাশি বসার ফলে কাঁধে স্পর্শ লাগছে। সে আরেকটু অপেক্ষা করলো। জাঙ্কুক দম ফেললো। ওর দিকে বেকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাপ করলো অদক্ষ চোখে। তারপর বেহায়া নজর গিয়ে গেল রাঙা ঠোঁটে। সমস্ত মুখমণ্ডল নিপুণ চোখে অবলোকন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বধূ, আমার অর্ধাঙ্গিনীকে। বেশ হাসির রোল পড়লো ঘরে। তে চোখ সরিয়ে নিল। কি অদ্ভুত দৃষ্টি লোকটার। তে ভাবতে পারে না সে বিবাহিত, জাঙ্কুকের বউ। স্টেজ যাওয়ার সময় জাঙ্কুক নিজেই ওর হাতটা আঁকড়ে ধরলো সবার সামনে। ভারী শাড়ি নিয়ে তে এগিয়ে গেল। আরও কতক্ষণ ছবি তোলা হলো দুজনের। কার্ডে দুজনের নাম সোনালি অক্ষরে লেখা। তখন বিদায়ের সময় তে হুট করেই কাঁদছে ভীষণ, তাও জোরে, আশপাশ ভুলে। তে সবার থেকে বিদায় নিয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে উঠে বসলো। বেশ চিৎকার করে কাঁদছে সে। জাঙ্কুক কপালে হাত চেপে রেখেছে। খ্যান খ্যান কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে। জেনি দাঁড়িয়েছে গাড়ির সামনে। গাড়িটা ছাড়ার আগে তে ফের চিৎকার করে উঠল, জানলাটা একটু খুলে দাও। জাঙ্কুক বিরক্তির সমেত এগিয়ে গিয়ে ওর কাছে ছুঁই ছুঁই হলো। তের ভাবান্তর নেই। জানলাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো। কাজলে চোখ টোক লেপটে একাকার হয়ে আছে। সে জেনির দিকে হাত বাড়িয়ে ঠোঁট ভেঙে কাঁদতে কাঁদতে বলল, যে পেয়ারাগুলোর ভিতরে লাল হয় সেগুলো কাউকে দিবে না, আমি এসে খাবো। ওগুলো আমার পছন্দের। ড্রাইভার বোকা বলে হতভম্ব হয়ে পেছনে তাকালো। গ্রামের মহিলারা যারা আঁচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে লুকিয়ে হেসে ফেললো। এইদিকে যিনি কিরমির করলো, রাখবো, তুই যা। জাঙ্কুক মাথা ঘামালো না। সিটে মাথা এলে দিয়ে বলল, যাতে মাতাল টালে ঠিক। তে চোখ মুছে জিজ্ঞাসা করলো, আমাকে কিছু বলছেন? না, তুমি যদি একটু কান্না থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম, মাথা ব্যথা করছে। তে ঠোঁট উল্টে বলল, কান্না তো থামছে না। আমি কখনো আম্মা আব্বা আর দাদিকে ছাড়া থাকিনি। দাদির সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। সারা জীবনের জন্যই তো। এখন তো আমি নিজের বাড়িরই অতিথি। বুকটা ফেটে যাচ্ছে। জাঙ্কুক কী করবে বুঝতে পারলো না। সান্ত্বনা দিতে সে পারে না, কিভাবে দিতে হয় জানে না, অভিজ্ঞতা নেই। জাঙ্কুক কিছুক্ষণ সময় নিয়ে আস্তে করে বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগতে পারে। এর খুব ভালো লাগলো কথাটা। সে চুপচাপ মাথা এড়িয়ে দিল জাঙ্কুকের কাঁধে। জাঙ্কুকের মেরুদণ্ড সোজা হয়ে আসে। ও মূর্তির মতো বসে থাকে, কথা বলে না। জাঙ্কুকদের বাড়িতে যেতে যেতে বেশ রাত হয়ে যায়। তেকে ঘরে বরণ করা হলো। জাঙ্কুক নিজের ঘরে চলে গেছে। তেকে নেওয়া হলো জাঙ্কুকের বোনের ঘরে। রাতে কেউ আর এলো না। জাঙ্কুকের দুই বোন। জাঙ্কুকের ছোট বোন বলে উঠল, ভাবি শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে এসো, তোমার ঘুম পাচ্ছে। এরই মধ্যে দরজা করা নাড়লো। দরজার সামনেই দাঁড়ালো জাঙ্কুক। তে তাকালো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরে আছে জাঙ্কুক। তোয়ালে দিয়ে মাথা মুছে তে গুটিয়ে গেল অস্বস্তিতে। মিনমিন করে বলল, এখানে থাকবে নাকি? জাঙ্কুকের বোন বলে উঠল, কে? তারপর সামনে তাকালো। হেসে হেসে উত্তর দিল, আজকে না, এটা আমার ঘর। তে হাফ ছেড়ে বাঁচলো। জেমিন জিজ্ঞাসা করলো জাঙ্কুককে, ভাইয়া কিছু বলবে? তে কিছুটা আড়াল হয়ে আছে যাতে না দেখা যায়। এদিকে জেমিনের মনোযোগ নেই। সে মন দিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। জাঙ্কুক দেয়ালে হাত রেখে একটু বেঁকে গেল। তেকে দেখা গেল। তেও দেখলো। তারপর সে একটু চেপে এলো এদিকে। দাদি ঠিকই বলছেন, এই ছেলের নজর ভালো না, কিভাবে তাকায়। জাঙ্কুক সেভাবে দাঁড়িয়ে বলল, ওর কিছু লাগলে বলিস। তে ভীষণ অস্বস্তি নিয়ে বিড়বিড় করলো, আমার আবার কি লাগবে? জেমি সেটা শুনতে পেল, তোমার বউয়ের কিছু লাগবে না। তে সোজা বসা থেকে হাঁটু গেড়ে উঠে ওর মুখ চেপে ধরলো। জাঙ্কুক একটু হাসলো, বোধহয় বোঝা গেল না। তারপর চলে গেল। জেমিন মিটি মিটি হাসছে, ভাইয়াকে ভয় পাচ্ছ নাকি? শোনো, তোমাকে ভাইয়ের সম্পর্কে বলি। ভাইয়ের ভীষণ রাগী মানুষ, কথা না শুনলে মাথার উপর তুলে আছাড় মারতে পারে। আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে। মুখে মুখে তর্ক করে সোজা তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে পারে। প্রথম কথাগুলো তের মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল। সেই সব জীবনেও ভুলবে না। প্রথম বাক্যগুলো তো একটু বিশেষ। তার মনের ভিতর ভয় জেগে বসলো শক্তপোক্তভাবে। এমন সাংঘাতিক পুরুষের সাথে
এক ঘরে থাকা কিভাবে সম্ভব? তাকানোর ধরন, কথা বলার ধরন সবার থেকে আলাদা। তে এমন কাঠখোট্টা লোক জীবনে দেখিনি। সংসারও তো করতে হবে আজকের পর থেকে। তে কি ভয় পাচ্ছে? তে সাহসী মেয়ে, ও ভয় পায় না। এখন একটু ভয় লাগছে। এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক, অন্তত ওর কাছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তেকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওদের বৌভাত, তাদের বাড়ি থেকে সবাই আসবে। রাতে তেমন কেউ আসেনি। বিয়ে মানেই তো বউ দেখা, তাই মহল্লার মহিলারা দলে দলে বউ দেখতে আসছে। তের পরনে একটা জামদানি সাদা মাটা শাড়ি। কিছুক্ষণ পর ওকে সাজানো হবে। মেয়েটার শরীরের রংটা আরেকটু উজ্জ্বল হয়েছে। একজন দেখে বলল, সুন্দরী বউ, এটাকে কোথায় পেলে? তে নিজেও সবার মুখ দেখছে। বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে। নতুন বউ এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে কেন? কেউ অবশ্য মুখে কিছু বলল না। এরপর একজন ভদ্র মহিলা আসলেন। তিনি বলে উঠল, সবই ঠিক আছে, কিন্তু এত শুকনো কেন? তে বলে উঠল, সবার সবকিছু সুন্দর হবে কিভাবে? আমরা আমাদের শরীরের নকশাকে নিজে আঁকতে পারি। তাছাড়া আপনার মতো মোটা শরীরের থেকে আমার চিকন শরীরই ভালো। ঠিক তখনই জাংকুক সিঁড়ির মাথায় এসে থেমেছে। মহিলাটি জাংকুককে দেখে বলে উঠল, 2 দিনও হয়নি বউ এসেছে। তোর বউ কিভাবে তর্ক করে দেখেছিস? জাংকুক তের দিকে তাকালো। তে মাথা নামিয়ে রেখেছে। কিছু বাদে তার কানে এলো একটা ভীষণ গম্ভীর কণ্ঠ। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে আদবের সঙ্গে কথা বলবে, ঘরে যাও, সোজা আমার ঘরে। জেমিন, ওকে আমার ঘরে নিয়ে যা। ভাইয়া, ভাবিকে সাজাতে হবে আমার ঘরেই। এত কঠোর স্বর, ধমকে বলছে কথাগুলো সে। তের চোখ ছলছল করছে। এই বাড়িতে জাংকুক ছাড়া ওর আপন আর কেউ নেই। জেমিন ওকে নিয়ে যেতে যেতে বলেছিলাম না ভাই একটু রাগী। তে আর কোনো কথা বলল না। দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। মহিলা ওকে নিয়ে এভাবে নিন্দে করলো, সেটা শুনো না। ও কি একা বলল বাড়িতে চলে যেতে মন চাইছে। ওরা সেখান থেকে চলে আসার পর জাংকুক পকেটে হাত গুজে দাঁড়ালো। ভদ্র মহিলা বোধহয় সন্তোষ হয়েছে। নতুন বউয়ের জন্য এতটুকুই যথেষ্ট। জাংকুক বলে উঠল, আপনি বলুন আন্টি, তর্ক কাকে বলে? তোমার বউ আমার সাথে কিভাবে কথা বলেছে দেখেছো? আমি জিজ্ঞাসা করলাম, তর্ক বলতে কি বোঝায়? বারবার উত্তর করা। জাংকুকের কণ্ঠ আরো শক্ত হলো। ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে? উনি আমতামতা করে বলল, একবার। জাংকুকের চোখ মুখ শক্ত। একবার বলে সেটাকে তর্ক বলে না, ভুল ধরিয়ে দেওয়া বলে। আপনি ওর সৌন্দর্য নিয়ে কথা বলার কি? ও আপনার খায়, আপনারটা পরে? আপনার বাড়ির বউ? বউ আমার, বিয়ে করেছি আমি। আপনাদের জন্য নতুন বউদের মুখ ফোটে। আমি সবাইকে সাবধান করছি, কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন। এসেছেন, বসবেন, কথা বলবেন, ব্যাস চলে যাবেন। আমার বউ, আমার মায়ের পুত্র বধূকে নিয়ে নাক গলাবেন না। জাংকুকের কথায় সবাই চুপসে গেল। এরপর তের বাড়ি থেকে সবাই এলো। দাদিও এসেছে। তিনি এসে জাংকুকের ঘরে ঢুকেছেন। তেকে আজ কালো জামদানি পরানো হয়েছে। তের মন ভালো নেই সকাল থেকে। কাল বৈশাখী ঝড়ের ন্যায় আধা সেখানে। মুখটাও কেমন পাঁচে ফ্যাকাশে। জাংকুকের ধমক এখনো সে ভুলতে পারছে না। নতুন বউকে এভাবে বলা যায়, এতটা রুডলি? তবুও তে কাউকে দেখায় না। তার মুখে ক্ষীণ হাসি ফুটলো তার দাদিকে দেখেই। দাদি এসে সবটা শুনেছে। সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়েছে এক দফা। তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন। জিজ্ঞাসা করলো, জামাই তোকে কিছু বলেছে? পাশ থেকে জেমিন সবটা খুলে বলল। দাদি মিটি মিটি হাসলো। জাংকুক সারাদিন তার ঘরে এলো না। তখন বিকেল, সবার চলে যাওয়ার সময় হয়েছে। জাংকুকের ঘরে বাকিরা সবাই বসে আছে। ঘরটা বেশ বড় সড়ো। বিছানার মাঝখানেতে বসে আছে। সে সবার সাথে কথা বলছে হেসে এসে। জেমিন তেকে আপেল দিয়ে গিয়েছে, সেটা খাচ্ছে এখন। দরজার পাশে তখন জাংকুককে দেখা গেল। ওকে দেখে একে একে সবাই বের হয়ে যেতে লাগলো। তে বোকার মতো এদিক ওদিক তাকিয়ে জাংকুককে দেখে জায়গায় জমে গেল। মুখের ভেতর আপেল চিবানো ভুলে গেল। অসহায় চোখে সবাইকে দেখলো। দাদি কোথায়? এরা ওকে ছেড়ে কোথায় যাচ্ছে বাবা? তের কান্না পায়, ভয় লাগে। ঘরটা তখন খালি হয়ে গেছে। জাংকুক ঢুকলো, দেখলো পাথরের ভাস্কর্যের মতো একটা পুতুল বসে আছে খাটে। সাদা শরীরে কালো আস্তরণ। তের শরীর কাঁপছে। সে আর চোখে জাংকুককে দেখছে। জাংকুক ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা এক টানে খুলে ফেললো। তে হাঁসফাঁস করে অন্যদিকে ফিরে গেল। জাংকুক কাবার্ড খুলে টি শার্ট বের করলো। তে তখনও আড়ে আড়ে দেখছিল লোভনীয় জিনিসের মতো। তারপর নিজের মনের বেলা চিন্তা ভাবনায় নিজেই মিশে গেল। টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কিভাবে যেন ভেসে উঠলো। জাংকুক চুল ব্যাক ব্রাশ করলো হাতে। তারপর ডাকলো, তে। তে ঢোক গেলে বলে উঠলো, হ্যাঁ। জাংকুক ওর দিকে তাকালো না। আয়না দিয়ে দেখা যাচ্ছে। সে বলে উঠলো, সকালের ব্যবহারের জন্য মন খারাপ তোমার? থাকতে পারে, অস্বাভাবিক না।
কিন্তু আমার বাড়ির, আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না। আমি এটা ভালো চোখে দেখি না। বড়দের সাথে তর্ক করা উচিত না। তে না খুলে প্রশ্ন করলো। উনি বারবার আমাকে খুঁজছিলেন, নিজে তো কিছু বললো না, শুধু আমাকে পেয়েছে। চোরে কখনো চোরের বাণী শুনি? আমি যাতে আর কখনো না শুনি কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছো। কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক, নিন্দে করুক, তা আমি চাই না। আমার বউ, তীর অনুভূতিগুলো নিজের কাছে অজানা অজানা লাগে। সে কথা বলতে পারে না, চুপচাপ মেনে নেয়। একা একা লোকটার সাথে আসে, চিন্তা করলো শ্বাস আটকে আসে। জাঙ্কুক বের হওয়ার সময় দরজার কাছে জিমিনকে দেখলো। জাঙ্কুককে বের হতে দেখে জিমিন বলে উঠল, তোমার বউ তর্ক করবে, কেউ তোমার বউকে আর কখনো কিছু বলবে না। জাঙ্কুক যেতে যেতে আদেশ দিল, ওকে কেউ কিছু বলবে না, সেটা যেন ও না জানে। জিমিন ভাইয়ের বেশ প্রশংসা করলো, দারুণ তীক্ষ্ণ বুদ্ধি। তার কিছুক্ষণ পর দাদি জাঙ্কুককে নিয়ে ঘরে এলেন। তে তখন একা বসে আছে। সে দেখলো দাদি জাঙ্কুকের হাতটা দু হাতে চেপে ঘরে আসছে। তে কথা বললো না। দুজনে সে খাটে বসলো। মাঝে দাদি, এক পাশে তে, অপর পাশে জাঙ্কুক। তিনি তের হাতটা জাঙ্কুকের হাতে রাখলো। জাঙ্কুক তীক্ষ্ণ চোখে দেখছে ওকে। দাদি বলে উঠলো, নাতি আমার বড় আদরের, তুই ওরে আদরে আদরে রাখিস। তে লজ্জা বাড়ছে। দাদি কখন কি বলে বসে ঠিক নেই, গ্যারান্টি নেই। জাঙ্কুকের হাতের উপর তের হাত। সে যেখানে জোরে চাপ দিল, তে হকচকিয়ে গুটিয়ে গেল। আঙুলে আঙুল নাড়াচ্ছে। ভীষণ অদ্ভুত অনুভূতি, কি শয়তান। সে হাতটাকে হারাতে চাইছে। জাঙ্কুক বলে উঠল, তোমার নাতি আদর বোঝে? দাদি এসে বলল, সব বোঝে। আর হ্যাঁ, আর একটা কথা। জাঙ্কুক মাথা ঝুঁকিয়ে নিল। উনি ফিসফিস করে বলে উঠল, রয়ে শোয়ে। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, কেন? ধুর বালডা, আমার নাতনি ছোট না? ছোটটাকে বিয়ে দিলে কেন? এবার দাদি ফুঁসে উঠল, তোরে কি এমনিতেই মাঙ্গের নাতিরা কি খাটাস একটা? তে বা হাতটা নিয়ে কপালে একটা থাপ্পড় মারলো, নিজের কপালে। তারপর দাদির কানে কানে বলল, বুড়ি, শয়তান, কুটনি, তুমি এমন তুই তুকারি করো কেন? আর এত গালি, ভালো হয়ে যাও। দাদি মাথা দোলালেন, তোর ঘরে একটা বাবু হইলে ভালো হয়ে যাবো। তে চোখ উল্টিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। ঠোঁটের কোনো এক টুকরো হাসি, মিটি মিটি হাসি। তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে মাথায় বড় করে ঘোমটাটে নিল। চোখ মুখ দেখা যায় না, আল্লাহ তুমি রহম করো। দাদি তারপর জাঙ্কুককে আরো বলে উঠল, যা কয়েছে মনে রাখিস। জাঙ্কুক যাওয়ার আগে দরজায় দাঁড়িয়ে বলল, তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে নিতে বলল। তে অবুঝের মতো তাকালো। দাদিকে গুঁতো দিল জিজ্ঞাসা করতে। দাদি জিজ্ঞাসা করলো, কেন? জাঙ্কুক স্বাভাবিকভাবেই বলল, সারা রাত সদা থাকতে হবে না। তে প্রখর চোখে তাকালো। কি লজ্জাজনক কথাবার্তা, ছি, কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। রাতে সজাগ থাকার মানে সে কি একটু বোঝে না? তে কি এতই বোকা? দাদি শাড়িতে মুখ ঢেকে ফেললো। তে হাঁসফাঁস করছে, অবস্থা দুর্বিষহ। কিছু বলল না সে, চুপচাপ মুখ ঘুরে নিল অন্যদিকে। জাঙ্কুক কথা বলে চলে গেছে। দাদি ওর হাতে হাত রাখলো, মানিয়ে বুঝিয়ে চলবি তে, এটা তোর বাপের বাড়ি না। জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বোবা হয়ে থাকতে হয়, মনে থাকবে? কেউ কিছু বললে আমি চুপ থাকবো কেন? লাঙের ঘর করতে চাইলে চুপ থাকতে হয়। কেউ কিছু কইলে জামাইরে কবি। তোর জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোর মতো গাধা না। জামাইয়াতে যা চাইব সব দিবি। তীর চোখ দুটো কুঁচকে যায়। সে নিজের হাত দুটো প্রসারিত করলো, নিজেকে দেখিয়ে বলল, কি আছে? কি আছে আমার কাছে? কি দিব? চুপ, বুঝিস না কিছু? না বুঝলে চুপচাপ থাকবি। আজাইরা ভয় পাবি না, আর চিৎকার চেঁচামেচি করিস না। দেখতে দেখতে সময় গড়িয়ে রাত হলো। তবে আজকে রাতটা স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তে সেই বিকেল থেকে কাঁপছে ঠক করে সবাই চলে যাওয়ার পর থেকে। দাদি আরো হাজার খানিক কথা বলে গেছেন। মেয়েটা এক প্রকার অস্বস্তি, লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধহয় তখন 10টার উপরে। জানলাটা খোলা। তে চুপচাপ বিছানার মাঝখানে বসে আছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি। সবকিছু নীরব, খা খা করছে। কিছু ঝিঝি পোকার আওয়াজ আসছে। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো। সেই আওয়াজে ঘুমটা নিচেতে আরেকবার কেঁপে উঠল। খট খট শব্দ তুলে এগিয়ে এলো জাঙ্কুক। বুক সমান ঘুমটা টেনে বসেছে মেয়েটা। মেয়েটার গরম লাগে না? জাঙ্কুক বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, গরম লাগছে না? তে মাথা দোলালো, অর্থাৎ লাগছে। জাঙ্কুক আবারও বলল, তাহলে ঘুমটা দিয়েছো কেন? তাও এত বড় করে? তে পড়েছে মহা মুশকিলে। জাঙ্কুক এবার থেকে আদেশ করলো, ঘুমটা তোলো। তে বোকা বনে গেল। বউয়ের ঘুমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলে উঠল, জেবিন বলল আমার ঘুমটা নাকি আপনি তুলবেন। ও, আমাকে তুলতে হবে? ওকে। তারপর আরেকটু এগিয়ে হাঁটুতে ভর করে 2 হাতে শাড়ি ধরে উপরে তুলল।
তের ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো, দুটো চোখে মুগ্ধ দেয় লিপটে এলো দুজনের চোখ মুখ। জাঙ্কুক পুরো জোড়া উঁচু করলো। তারপর তে লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইলো। এর আগে দুটো শক্ত হাতের আঁচলে ভর্তি হলো তার গাল দুটো। জাঙ্কুক আঁকড়ে ধরেছে। তে চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট দুটো গোল হয়েছে। তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে জাঙ্কুকের মুখটা এগিয়ে গেল। উষ্ণ উষ্ণদয় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায়। ভীষণ সময় নিয়ে তের চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে। হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানে জাঙ্কুক আরেকটা চুমু দিল শব্দহীন। তে শব্দ করে কেঁদে উঠল। জাঙ্কুক সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ চোখের পাতায় তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র গাল বেয়ে আরও খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ঝরল। তারপর সে জিজ্ঞাসা করলো, বউ কাঁদে কেন? তে চোখ মেলল। আপনাকে একটু জড়িয়ে ধরি। জাঙ্কুক নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরলো। মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তে পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল, আর কাঁদল না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। লোকটার বাহুবন্ধনীতে কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক, পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথায় নিয়ে রাখলো। জাঙ্কুক ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাঁদলে কেন? তে আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ির কথা মনে পড়ছিল। আমার এখানে দম বন্ধ লাগছে। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, বাইরে যাবে? না, এতক্ষণ খারাপ লাগছিল। আপনি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন কেউ নেই। জাঙ্কুক একটু শব্দহীন হাসলো। মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞাসা করলো, এভাবেই থাকবে? তে প্রথম প্রথম লজ্জা পেল। নিজেকে হাতের বেষ্টনীতে আবিষ্কার করে আরেকটু গুটিয়ে গেল। ভুলে গিয়েছিল। সে সরে এলো। জাঙ্কুক বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের উপর। দেখলো তে মুখ ঘুরিয়ে রেখেছে। একটু একটু হাসছো। এটাকে কি মেয়েদের লজ্জা বলে? এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্য থেকে আবেদনময় চিত্র বোধহয় ভূখণ্ডে আর নেই। অপ্রার্থিব মনোমুগ্ধকর। অথচ পুরুষ থাকা শুধু দেখে। জাঙ্কুক সেসব ভাবনা বাদ দিয়ে বলে উঠল, সোজা ঠিকঠাক হয়ে বসো। তে নড়ে চড়ে বসলো, কথা বললো না। লাইটটা নিভে গেছে অনেকক্ষণ হলো। ঘরে সবুজ রঙের ডিম লাইট জ্বলছে মিটিমিটি। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, তোমার কোনো শখ নেই? তে প্রথমে বুঝলো না, তারপর জবাব দিল, আছে, বাগান করা। জাঙ্কুক কিছুটা বোকা বনে গেল। হোয়াট? এটা একটা শখ হলো? তে অনাগ্রহী ভীষণ। কথায় কথায় ইংরেজি বলে, সাহেব কথাকার। সে উত্তর দিল, আরে ধুর, কিসের শখ? ছোট থেকে এটা লিখেছি, তাই এটাই বললাম। লিখেছে বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম, ইউর ফেভারিট হবি। তখন লিখতাম মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি। প্রতিদিন সেখানে কাজ করি। জাঙ্কুক বুকে হাত ভাঁজ করে রেখেছে। চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা? ও জিজ্ঞাসা করলো, তোমাকে আমি রচনা জিজ্ঞাসা করেছি? তের হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম আপনি শিক্ষক, তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞাসা করছি। তাহলে ঘুম পাচ্ছে? না, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। জাঙ্কুক একটা লম্বা শ্বাস ছাড়লো। তের পিছনেও একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল। তারপর আস্তে ধীরে বলল, শখ মানে হচ্ছে মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে। বিয়ে ছাড়াও থাকে যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, পড়ালেখা, সংসার, আর অনেক কিছু আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। তে আশ্চর্য হচ্ছে। বাসর ঘরে কেউ এসব জিজ্ঞাসা করে? ওকে আরও জনে জনে গোপনীয় কথা বলে গেছে। উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কোথা থেকে? সে উত্তর দিল, কোনো শখ নেই, আমি শখ বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তে মাথা নেড়ে বলল, আচ্ছা। জাঙ্কুক আরেকবার প্রশ্ন করলো, বাসরাত নিয়েও নাকি মেয়েদের অনেক ইচ্ছে থাকে। আজকে তো চাঁদ নেই, কাঁধে মাথা রেখে আকাশ দেখবে? ছাদে যাবে নাকি হাঁটতে? তের মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসরাতে বর বউকে বাইরে নিয়ে থাকবে? সে বোকা কণ্ঠে শোধালো, বিয়ের বছর জিন ভূত বেশি থাকে, বাইরে যেতে হবে না, লোকে দেখলে কি বলবে? জাঙ্কুক কিছু বলল না। কিছু কিছু দুর্লভ মুহূর্তের আনন্দ এমনিতেই বোঝা যায় না, স্বচক্ষে দেখতে হয়। সে বলল, আমার ঘরে তো চাঁদ আছে, বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেদিন তোমাকে নিয়ে চাঁদ দেখবো। তিনি নিজের দিকে আঙুল তাক করে জিজ্ঞাসা করলো, আমি চাঁদ? আমার চাঁদ? চাঁদের গায়ে যে অতগুলো দাগ, তোমার গায়ে লাগতে দেবো না। তিনি ভীষণ খুশি হয়ে চুপচাপ বসে পড়লো। জাঙ্কুককে ডিঙিয়ে পিছনে জানলার দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। বড় যা বলেছে সব ভুল। ও
ওরা দেখে ভীষণ ভয় পেয়ে দিয়েছিল। তার বর তো ভীষণ ভালো, সে কথা বলল না। জাঙ্কুক আরো কিছু বলল না। সামনে তে বসে আছে, তার শরীরটা ঘেমে যাচ্ছে। হঠাৎ হালকা আলোয় মুখটা স্পষ্ট দৃশ্যমান। সে চোখ বুঝে নিল। আরেকবার তাকালে দৃষ্টি গিয়ে আশ্রে পড়ল মেয়েটার রাঙা ঠোঁটে। জাঙ্কুক আর ভাবলো না, এগিয়ে গেল। তে হুট করে তাকালো। জাঙ্কুকের পিঠের বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তের মাথার পেছনে রেখে হাতের তালুতে ওকে শুয়ে দিল। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা তের উপর নেমে আসতে দেখি সে কেঁপে উঠল। হাত পা থর থর করছে। অজানা ভয়ে বুকে আনাচে কানাচে ধুকভুক করছে। 2 মিনিট লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের উপর আশ্রয় পড়ল। তে মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো, তবে ওর স্বাভাবিকতা টিকলো না বেশিক্ষণ। জাঙ্কুক আর একটু ঝুঁকে এসে গালে হাত রেখে বুলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ওর অধরে চেপে ধরল। প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ ছোঁয়ায় আর অধরের স্পর্শে তে নিজের শাড়ি 2 হাতে খামচে ধরল। চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল, দম আটকে রাখলো। আর কিছুক্ষণ এভাবে চলে ওর নিঃশ্বাস আটকে মরে যাবে। জাঙ্কুক উষ্ঠদয় থেকে তার উষ্ঠ সরিয়ে তীর গলার খাজে তার মুখটা গেঁথে দিল। মাথার পেছনের হাতটা পিঠের নিচে দিয়ে অপর হাতটা ও ধরে রাখলো। তীর শরীর তখনও থরথর করে কাঁপছে। অধর মুক্তি পাওয়াতে সে শ্বাস ছাড়লো। জাঙ্কুক বুঝতে পেরে হাসলো। এভাবে কাঁপে না, ভয় পেও না, করবো না কিছু। তে জিজ্ঞাসা করলো, আপনি এভাবে শ্বাস ফেলছেন কেন? এমনি, তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও। কথা বলার সময় জাঙ্কুকের মুখের সঙ্গে স্পর্শে ওর দম আটকানো অনুভূতি হলো। জাঙ্কুক বোধহয় ঘুমিয়েছে। তে দিশেহারা হয়ে নিজের হাতটাতেই দাঁত বসিয়ে দিল। ভালো লাগছে, আবার ছুটে যেতেও মন চাইছে। ভীষণ জ্বালাতো। ভোরে ফজরের আজান পড়েছে চারদিকে। তীর ঘুম ছুটে গেছে। দাদি বলেছে সকাল সকাল গোসল করবি, কিন্তু সে গোসল করবে কেন? গোসলের মতো কিছু হয়নি তো। তে আধো আধো চোখ খুলল। জাঙ্কুকের হাত দুটো ওকে জড়িয়ে রেখেছে, একটা পা ওর শরীরের উপর। তে মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় জাঙ্কুক ওর বুকের উপর ছিল। এভাবে আষ্টে পৃষ্ঠে ধরলো কখন? তে নড়ে চড়ে উঠলো। জাঙ্কুক বিরক্ত হচ্ছে। তে কানের কাছে মুখ নিয়ে বলল, ছাড়ুন, এই ছাড়ুন বলছি। জাঙ্কুক সেভাবে চোখ কুঁচকে ওর দিকে তাকালো। ঘুম ঘুম স্বরে জিজ্ঞাসা করলো, এত সকালে কোথায় যাবে? তে চমকে উঠলো। মারাত্মক কণ্ঠস্বর। সে কথা খুঁজে পেল না, কিভাবে জিজ্ঞাসা করবে। আচ্ছা থাক, নিজের বরকে জিজ্ঞাসা করে তো ক্ষতি নেই। সে মিনমিন করে বলল, দাদি বলেছিল সকাল সকাল উঠে গোসল করবি, এখন যাই। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো অনেকগুলো। তে লক্ষ্য করলো প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে এসেছে। জাঙ্কুক আর একটু চেপে ধরলো ওকে। কেন গোসল করতে হয় সেটা বলেনি। তে চুপ হয়ে গেল। হাতের চাপে দম আটকে যাচ্ছে। মনে মনে হাজারটা কথা আসছে। জীব নিষ্পিস করছে ভীষণ। ও চুপচাপ থাকতে পারে না। জাঙ্কুক তাকে ছেড়ে দিল। তে শাড়ি ঠিক করে উঠে বসলো। দিনের আলো ছড়িয়ে পড়েছে। ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে। সেই আলোকিত আলোয় গালে হাত দিয়ে তে জাঙ্কুককে দেখলো। কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা, কি সুন্দর স্নিগ্ধ চেহারা। তীর মাথায় ভুজ চাপলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে জাঙ্কুকের দিকে ঝুঁকে পড়ল। পরপর শব্দ করে কয়েকটা চুমু খেলো। অতপর দিল এক ভোঁদর। ভেবেছিল জাঙ্কুক জেগে উঠবে, আরো দৌড়ে পালাবে। জাঙ্কুক উঠল না। সে মনমরা হয়ে পিছু ফিরে গেল। জাঙ্কুক বুঝতে পেরে চোখ বন্ধ রেখেই হাসলো একটু। মনে মনে ঘোষণা করলো, এত সুন্দর অপ্রার্থিত একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত। তে সময় নিয়ে গোসল করলো। 2-3 দিন ধরে শান্তি মতন গোসল করা যাচ্ছে না। কি মহা মুশকিল কাণ্ড। তারপর কোনো রকম শাড়ি পরলো। 2 ঘন্টা লাগিয়ে সকাল হয়ে গেছে। বাইরে বোধহয় সবাই জেগে উঠেছে। জাঙ্কুক ঘুমোচ্ছে নাকি সজাগ সে বুঝতে পারলো না। তে গিয়ে দরজা খুললো। পেছন থেকে ওকে কেউ জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? তে হকচকিয়ে উঠলো। বোধগম্য হতে শান্ত হয়ে উত্তর দিল, বাইরে। বাইরে রান্নাঘরে। জাঙ্কুক বালিশে মুখ গুজে দিল। ওকে আদেশ করলো, মাথায় কাপড় দিয়ে যাও। তে মেনে নিল। তারপর চুপচাপ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। তে শব্দ অনুসরণ করে সেদিকে গেল। জাঙ্কুকের মা অর্থাৎ জিন রান্না বান্নার আয়োজন করছে। তে কি করবে কি বলবে কিছু খুঁজে পেল না। তাকে দেখতে পেয়ে জিন নিজেই বলল, উঠেছো তুমি? বাইরে এলে কেন? ঘরে যাও, আমি তোমাকে সাহায্য করি। রান্না বান্না পারো তুমি? একটু একটু পারি। জিন হেসে দিল। ওনার হাসি দেখেতেই বুঝলো তার শাশুড়ি আমা ভীষণ ভালো বোধ হয়। কিছুক্ষণ পর জিন বলে উঠল, জাঙ্কুককে ডেকে নিয়ে আসার জন্য। অতঃপর তে রুমে ফিরে এলো। জাঙ্কুক তখনও ঘুমাচ্ছে। তে আশ্চর্য হলো, এত বেলা পর্যন্ত ঘুমায়? মনে না শিক্ষক? কি বলে ডাক দিবে সে? ইতস্ত করলো,
শুনছেন? এই জাঙ্কুক বারিশ থেকে মুখ তুলল। সমস্যা কি তোমার? ঘুমোতে দিচ্ছ না? সকাল হয়ে গেছে। জাঙ্কুক কপালের ভাঁজ সমেত উঠে বসলো। তে এক পাশে দাঁড়ালো জায়গা দিয়ে। জাঙ্কুক বসলো পা ঝুলিয়ে। তে তখন বিছানায় তাকিয়ে আছে। ফোনটা ওর মনোযোগ পেয়েছে, কিন্তু ব্যবহার পদ্ধতি জানে না। জাঙ্কুক ওকে দেখলো, তারপর ফোনটা হাতে নিল। তে হকচকিয়ে গেল, বুঝে ফেলেছে। জাঙ্কুক ফোনটা দেখে জিজ্ঞাসা করলো, বিয়ের ছবি দেখবে? তে খুশি হয়ে গেল। ফোনটা লক খোলার আগ পর্যন্ত সে ওকে দিয়ে দেখলো। জাঙ্কুক গ্যালারি ওপেন করেছে, বলে উঠল, বসো এখানে। হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে। তে গুটিয়ে শুটিয়ে বসলো, খুবই সামান্য দূরত্ব রেখে। ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমরের কিছুটা জায়গা উন্মুক্ত। সেকেন্ডের ব্যবধানে টের পেল একটা হাত সেখানে স্পর্শ করেছে। জাঙ্কুক ওকে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল। নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়াতে জমে গেল। পায়ের পাতা শিরশির করে উঠল তখন, যখন সেখানে রাখা হাতের আঙুলগুলো নড়াচড়া শুরু করলো। এবার কেটে গেল বেশ খানিকটা সময়। তে সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো। তার এত আনন্দ লাগছে যা বলার বাহিরে। মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়িতে যাচ্ছে সে। এত খারাপ লাগছে বাড়ির জন্য। সে একটা লাল শাড়ি পরে, চোখে কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক। তে আয়নার সামনে তাকিয়ে থাকতে থাকতেই জাঙ্কুক ঘরে এলো। তের কাল রাত থেকে সরাসরি লোকটাকে দেখলে ভীষণ লজ্জা লাগে। কেন লাগে সেটা সে বলতে পারে না। জাঙ্কুক বিছানায় বসে ঘড়ি পড়ছে হাতে, ভুলে গিয়েছিল বোধহয়। সেও তখন তাকালো। তে আরো একবার থতমত খায়। আগের মতোই চাহনি চোখের, মুখটা পুরো প্যাঁচার মতো, ওর দিকে বেহায়ার মতো আরো কতক্ষণ চেয়ে রইল। তে পুনরায় দাদের কথা স্মরণ করলো। লোকটার দৃষ্টি ভালো না, ওর দিকে কিভাবে যেন তাকায়। তে শেষমেশ মাথায় ঘুমটা টানলো কপাল পর্যন্ত। ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, নতুন বইয়ের মতো। তে আবারও মুখ ঘুরিয়ে হাসলো। জাঙ্কুক টের পেল এই তো ওর মরণ। এখানে তো লুকিয়ে তার সমগ্র। দুজনে বের হওয়ার পর গাড়িতে বসলে ইতিমধ্যে তের দাদিও কল করে। এরপর ভালোই কেটে গেল বেশ কয়েকটা দিন। এরই মধ্যে জাঙ্কুকও ফিরে এসেছে জাঙ্কুকদের বাড়িতে। তে কখনো সরাসরি জাঙ্কুকের রাগ দেখেনি। রাগে জাঙ্কুকের চেহারাটা ওর কাছে অস্পষ্ট। সে শুনেছে এবং নিজেও অনুধাবন করতে পেরেছে, কেননা জাঙ্কুক খুব একটা হাসে না, তার মুখ সবসময় ভূতা হয়ে থাকে। তবে আসতে ভীষণ ভয়ে আছে। সে সিঁড়ির দ্বার গড়াগড়িয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক এত তাড়াতাড়ি বাড়িতে আসে না। এদিকে জিন নিজেও ভয়ে আছেন। জিমিনকে কোন এক ছেলের সাথে দেখেছে সে। তারপর থেকেই জাঙ্কুকের মাথা গরম হয়ে আছে, অপেক্ষা করছে কখন আসবে জিমিন। কিছুক্ষণ আগে বেশ শান্ত ভঙ্গিতে এসেছে বাড়িতে। নিশ্চুপতা ঝড়ের পূর্বাভাস। জাঙ্কুক মাথা এলিয়ে রেখেছে সোফায়, খুব দ্রুত হাতে নিজের কপাল ঘষছে। সদর দরজা খুলে রাখা। তখন জিমিন এলো। তে সে দ্বার প্রান্তে দাঁড়িয়ে জিভে কামড় বসায়। আহারে, বেচারি আজকে নিশ্চিত মার খাবে। জিমিন বাড়িতে ঢুকলো ভুরু কুঁচকে। মা, ভাবি, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সে আর একটু অবাক হলো জাঙ্কুককে দেখে। এমন সময় ভাইয়া বাড়িতে থাকার কথা না। ও ভয়ে ভয়ে এলো ঘরে ঠিক মাঝখানে। জাঙ্কুক তেকে ডেকে উঠলো, দাঁড়া। জিমিন দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো সে। জিমিন মনে মনে দোয়া পড়ছে। জাঙ্কুক আর কোনো কথা বলল না, এগিয়ে গিয়ে শব্দ করে একটা থাপ্পড় দিয়ে দিল গালে। তে আতকে সেখানেই দাঁড়িয়ে থাকে। এদিকে জিন অসহায়ের মতো দাঁড়িয়ে। মেয়েটা কি করবে বুঝে উঠতে পারছে না। এগিয়ে যাবে নাকি? জাঙ্কুক গর্জে উঠলো, তোকে মহিলা কলেজে ভর্তি করেছি ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য? আমি কি তোর উপর নজর রাখি না? জিমিন গা চেপে ধরেছে। সে কাঁদতে কাঁদতে বলতে চাইলো, ভাইয়া। তার আগে জাঙ্কুক ধমকে উঠলো, চুপ, একদম চুপ। লাই দিয়ে মাথা তুলে ফেলেছি। এখন কফি শপে, ক্যাফেতে তোমার মুখ দেখা যায়। আদর বেশি করে ফেলেছি আমি। আরেকবার এগিয়ে যাওয়ার আগেই তে গেল হুড়মুড় করে। জাঙ্কুকের বাহু জড়িয়ে ধরলো। মেয়েদের গায়ে কেউ হাত তোলে? আপনি? জাঙ্কুক বাহু ছাড়িয়ে নিল ছটকা দিয়ে। ওকে শোধরাতে বলবে, ঠিক মতো বুঝিয়ে বলে দেবে, নয়তো একদিন ঠিকই মেরে ফেলবো। ছেলেদের সাথে ঘোরাঘুরি শখ থাকলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। কথাটুকু বলে জাঙ্কুক চলে গেল। তে ঠোক গিলল, মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলবে। এরই মধ্যে জিনা এগিয়ে আসলো। মনটার ভিতরে একটু ডর ভয় নেই তোর? জাঙ্কুককে তুই চিনিস না? মুহূর্তে জেমিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তে জেমিনকে জড়িয়ে ধরলো। দিনকাল কি ভালো জেমিন, তোমার ভাই কিন্তু সত্যিই রেগে গেছে। তুমি প্লিজ আমার সাথে কথা বলো না। অতঃপর তে সেখান থেকে উঠে গেল। তারপর নিজের রুমে আসলো। জাঙ্কুক ঘরে ঢুকে মানি ব্যাগ ফোন বিছানায় রাখলো। তে প্রতিদিনের মতো এগিয়ে এলো না। জাঙ্কুক হাত ঘড়ি খুলে শার্টের বোতাম খুলতে খুলতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মন মরা কেন? তে মলিন হাসে। এগিয়ে এসে সামনে দাঁড়ায়। জাঙ্কুক বোতাম থেকে হাত সরালো।
তে একে একে খুলতে লাগলো বোতামগুলো। জাঙ্কুক এক হাত দিয়ে থুতনি চেপে ঘুরে দেখলো মুখটাকে। তারপর জিজ্ঞাসা করলো, জেমিন কিছু বলেছে? তে আতকে উঠলো, না না। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ছাড়লো, ছাড়ো আমায়। তে চেপে ধরার চেষ্টা করলো, এবার গিয়ে যদি আবার মারে। জাঙ্কুক তেকে নিজের কাছ থেকে সরিয়ে ওয়াশরুমে চলে গেল। সেই রাতে তে আর জাঙ্কুকের কাছে কাছে যাওয়ার সুযোগ পেল না। তে হাঁসফাঁস করেছে সম্পূর্ণ সময়। লোকটা এমন কেন? হঠাৎ হঠাৎ মুড পাল্টে যায়। ধ্যাত্তেরি, বিয়ে হওয়া কি শুধু আনন্দেরই? যেতে বিয়ের আগে নিজে রেখে মেঘে বোম হয়ে থাকতো, সে এখন স্বামীর রাগ সহ্য করছে, ভাবা যায়? রাত পেরিয়ে সকাল হলো। তে সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছে। কি এক অভ্যাস হয়েছে, জড়িয়ে না ধরলে ঘুম আসে না। শুধু এতটুকু হলেই মানা যেত, কিন্তু লোকটা তার সাথে কথাই বলছে না। কি আশ্চর্য! তে কি করবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। গোমরা মুখ লোকের সাথে যেতে গিয়ে কথা বলা যায়, তা আবার রেগে বুম হয়ে আছে। জাঙ্কুক তার সাথে সকালেও কথা বললো না। নিজের মতো উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো। তে খাবার দেওয়ার পর চুপচাপ খেলো। দিতে হবে না কিংবা আরেকটু দাও এমন কথা বলো না। খাওয়া দাওয়া শেষ করে জেমিন বাড়ি থেকে বের হওয়ার আগে সে ডেকে উঠলো, দাঁড়া, তোকে আমি দিয়ে আসবো। জেমিন আর কথা বলো না, চুপচাপ এতটুকু রাস্তা ভাইয়ের সাথে এলো। রাতে জাঙ্কুক যখন মনোযোগ দিয়ে খাতা দেখছিল, তখন তে রাতের খাবারের বাসনটুকু মেজে রুমে এলো। তে জাঙ্কুকের কাছ থেকে ফোন চেয়ে সে তার দাদির সাথে কথা বলল। অবশ্য সে যখন তার দাদির সাথে কথা বলছিল, সে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে গিয়েছিল। আবার কথা শেষ করে জাঙ্কুককে ফোনটা ফিরিয়ে দিল। তবে তে তার দাদিকে বিচার দিয়েছে, জাঙ্কুক তার সাথে কথা বলছে না। আর সেই কথা শুনে তার দাদিও কিছু বুদ্ধি দিয়েছে তেকে। তে সেখানে দাঁড়িয়ে থেকে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। তারপর দিক বেদিক না পেয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। জাঙ্কুক তেকে ছাড়িয়ে নিতে চাইলো। ছাড়ো, আমি খাতা দেখছি। তে এক হাতে খাতাটা বন্ধ করে দিল। সেটার উপর হাত চেপে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। গরম মেজাজে খাতা দেখলে ঠিকঠাক নাম্বার দিতে পারবেন না। জাঙ্কুক ভুরু কুঁচকে নিল। তুমি সরবে নাকি? না। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? সে কান্না করার ভান করলো, চোখগুলো পিটপিট করলো। জাঙ্কুক কতক্ষণ মুখটা দেখলো। সেদিনের মতো আজকে তার ভীষণ গরম লাগছে। ও তেকে ধরে চেয়ারটা পেছনে নিয়ে বিছানায় বসিয়ে দিল। সে বসলো মুখোমুখি হয়ে। তে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, তুমি এই বাড়িতে কিসে পরিচয় এসেছো? আপনার বউ, বাড়ির বড় বউ। শুধু বড় বউ না, একমাত্র বউ। তোমাকে কেউ কিছু বললে তুমি আমাকে বলবে, আর তোমাকে কেউ কিছু বলার সাহস কখনোই পাবে না। অন্তত আমি থাকতে তোমাকে কটু কথা বলার সাহস আমি কাউকে দেব না। ঠিক তোমার ক্ষেত্রেও তাই। ঘর ঠিক না থাকলে লোক ঘরের মানুষের কথা শুনবে না। তর্ক করাটাই মুখ্য নয়, ভালোভাবেও তো বোঝানো যায়। তুমি কোথায় পুরো সংসার আগলে রাখবে তা না করে নিজেই প্যাঁচ লাগিয়ে দিচ্ছ। তীর নাক টানলো দুঃখে। আমি এক একটা সংসার কিভাবে সামলাবো? জাঙ্কুক ওর হাতে হাত রাখলো। আমি আছি না? তুমি তোমার পাশে সবসময় আমাকে কল্পনা করবে, যে কোনো সমস্যা আমাকে স্মরণ করবে। আমি কি তোমাকে ছেড়ে যাব? যাবেন না? কখনো না। আচ্ছা, আর হবে না। সংসার জীবন অনেক কঠিন তে, তোমাকে বুঝতে হবে। পরিস্থিতি সাপেক্ষে জবাব দেওয়া উচিত, এবং সঠিক জবাবই অবশ্যই বড়দেরকেও দিতে হয়, ছোটদেরকেও বোঝাতে হয়, বুঝিয়ে বলতে হয়। ছোটদের সাথে মান অভিমান অসম্মান বিষয়টা খাটে না। ছোটকে স্নেহ করতে হয়, তাদের ভুল হাতে ধরিয়ে শুধরে দিতে হয়, ওদের সাথে তর্ক করতে হয় না। তারপর অসম্মান টের পেলে চুপচাপ ফিরে আসতে হয়। তর্কটা মুখ্য নয়। তে বোকা নিষ্পাপ কণ্ঠে আওড়ালো, বড়দেরকে বললেও তো সেটা অসম্মান হয়, বেয়াদবি হয়। জাঙ্কুক অতিষ্ঠ হয় না। আমি বলেছি সঠিক জবাব, অবশ্যই যাতা নয়। বুঝেছি। তে এদিকে তাকালো। জাঙ্কুক আর জবাব দিল না। তখন থেকে এভাবে তাকিয়ে আছে। কেমন ভাবে যেন পরিমাপ করতে লাগলো সে তেকে। ঘন ভুরুদয়ের নিচে তলোয়ারের শাড়ির দুটি আঁখি দেখে তে ঘাবড়ে গেল। চোখের দৃষ্টিতে মাদকতা মেশানো। কিছু বুঝে ওঠার আগেই এক ঝটকায় জাঙ্কুক বসে থাকা চেয়ারটা সরিয়ে দিল। এগিয়ে এলো তের দিকে। তে পা তুলে পিছিয়ে দিতে লাগলো ভয়ে। হুট করে ঘরের আলো নিভে এলো। তে ভীষণ চমকালো। অন্ধকার আধারে সে টের পেল লোকটা বিছানায় উঠেছে। তারপর কথাবার্তা ছাড়াই জাঙ্কুক তেকে কাছে টেনে নিল, ভীষণ কাছে, সম্পর্কের অতল গভীরে। তের শরীরে লজ্জার আকাশ নামলো। সে কাঁপতে কাঁপতে উঠে গেল এক প্রকার জড়তায়। হাঁসফাঁসে বাকি সময় সে আর চোখ খুলো না। উন্মুক্ত গ্রীবাদেশে জাঙ্কুকের বেসামাল অধরের স্পর্শে, লাগাম ছাড়া হাতের ছোঁয়ায় আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস তেকে সুস্থ থাকতে দিল না। যন্ত্রণাময় সুখে তে প্রথমবারের মতো ঘুমাতে পারল না। নতুন অভিজ্ঞতা, নতুন অস্থিরতা,
ভিন্ন উৎপীড়নের জ্বালা ওকে ঘুমাতে দিল না। পরের দিন শুক্রবার, জাঙ্কুক কাজে যাবে না। সে ঘুম থেকে উঠে গোসল করে খাটে বসে আছে। তীর খোঁজ খবর নেই। জাঙ্কুক ক্ষণে ক্ষণে আশ্চর্য হচ্ছে, একটু কি শুয়ে বসে থাকা যায় না? একটা মানুষ এতটা চঞ্চল কিভাবে হয়? বিশ্রামেরও কি দরকার পড়ে না? তার পাশের ঘরটা জেমিনের। তে সেখান থেকে এলো হাসতে হাসতে ঘরে ঢুকে। গম্ভীর বসে থাকা জাঙ্কুককে দেখে হাসি থামিয়ে ফেলল। কোমরের কিছুটা জায়গা দেখা যাচ্ছে। ফর্সা শরীরের জায়গাটা একটু বেশি উজ্জ্বল। জাঙ্কুকের চোখ আগে সেখানেই গেছে। ঠিকঠাক শাড়িটা পর্যন্ত পরতে পারে না। ঘর থেকে বের হলে পেঁচিয়ে গুছিয়ে মাথায় ঘোমটা টানে বস্তার মতো। জাঙ্কুক জিজ্ঞাসা করলো, এত হাসাহাসি কেন? তে মাথায় কাপড় ফেলে দিল। সকাল সকাল ভেজা চুল খোপা করে রেখেছিল, সেগুলো উন্মুক্ত করলো দু হাতে। হেঁটে গিয়ে চুনি হাতে নিয়ে বলল, আপনার জন্য কি হাসতে পারবো না? জেমিনের ঘরে ছিলাম, ও কলেজের একটা ঘটনা বলছিল, তাই হাসছিলাম। জাঙ্কুক চোখ জড়ো করলো। এর মধ্যে ননদভাবে মিলেও গেছে। সে বসে থেকে পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, ঘরে আমি আছি, তোমার সেই খেয়াল নেই? তো আমি কি করব? প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন। খারাপ লাগছে। লম্বা চুলে বিশাল জট বেঁধেছে। তে বিরক্ত মুখে জবাব দিল, খারাপ। তারপর মনে পড়তেই একটু ইতস্ত করলো, হ্যাঁ একটু একটু। আমার মনে হয় জ্বর আসবে। জানেন, আজ সকালে শরীর কাঁপছিল। জাঙ্কুকের সামনে তার কোনো গোপনীয়তা নেই। কি সুন্দর সরাসরি সব বলা যায়। জাঙ্কুককে তে এর জন্য আরো বেশি ভালো লাগে। জাঙ্কুক উঠে দাঁড়ালো, তবুও তো টইটই কমছে না। কোথায় যাচ্ছেন? ঔষধ আনতে। খেয়ে নিলে আর জ্বর আসবে না। তে আয়নায় ঠোঁট বাঁকায়, অদ্ভুত তার কণ্ঠস্বর। আপনার কপাল কি কখনো সোজা হয় না? জাঙ্কুক ফোন পকেটে রাখা বাদে ওর দিকে তাকালো। ফলস্বরূপ আরো কয়েকটা ভাঁজ পড়ল কপালে। কেন? কপালে কি হয়েছে? তে আয়নার সামনে থেকে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। পা উঁচু করে কপালটা স্পর্শ করার চেষ্টা করলো। ব্যর্থ হতেই জাঙ্কুক তার কোমর জড়িয়ে ধরে উঁচু করলো। সে কপালটা ছুঁয়ে বলল, সবসময় এতগুলো ভাঁজ থাকে, এটা আমার পছন্দ না। এভাবে সোজা রাখবেন। সেদিকে জাঙ্কুকের খেয়াল নেই। সে এক ধ্যানে গলার লাল জায়গাটায় তাকিয়ে থেকে মুখ এগিয়ে নিল সেখানে। জাঙ্কুকের মুখের স্পর্শ পেতেই তে গলা জড়িয়ে ধরলো। হেসে উঠল সে। চুল খামছে বলল, শুশুই লাগছে আমার। জাঙ্কুক মাথা উঠালো। বিরক্তি হয়েছে নাকি রাগ করেছে বোঝা গেল না। তার মতে গতি টের পেয়ে ঠোঁটগুলো হাত দিয়ে চেপে ধরলো। তে বাইরে দেখিয়ে বলল, দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। জাঙ্কুক ফের তের ওদরে চাপ দিতেই তে খিলখিল করে হেসে উঠল। ভর্তা হয়ে যাচ্ছি তো। জাঙ্কুক ওকে নামিয়ে দিল। কপালে চুমু খেলো। বাইরে যাচ্ছি, কিছু লাগবে তোমার? তে মাথা নেড়ে বলল, তার কিচ্ছু লাগবে না। এভাবে তাদের দাম্পত্য জীবন কাটতে লাগলো। জাঙ্কুকের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের টিচাররা নিজেদের স্ত্রীর সহ যাবে। তেকেও যেতে হবে। তে অবশ্য যেতে চাইছে না। লোক সমাগমের মধ্যে সে কি করবে? জাঙ্কুকের কথাবার্তার গড়া কলে পড়ে রাজি হয়েছে সে। জাঙ্কুক আর তে দুজনে সুন্দর করে রেডি হয়ে চলে গেল সেই অনুষ্ঠানে। তে একটা কালো শাড়ি পরেছে। তেকে সবাই বেশ প্রশংসা করলো। অন্যান্য স্যারের বউদের সাথে তাকে বসিয়ে জাঙ্কুক সবার সাথে গিয়ে দাঁড়ালো। তে শুনেছে কলেজের ছেলেরা নেই। বেশ অনেকটা সময় পর সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। কাউকে কিছু না বলে এদিক ওদিক দেখতে লাগলো। বিকেল শেষ হয়ে যাচ্ছে প্রায়। আকাশটা কমলা রং ধারণ করেছে। মেয়েটা ধীর পায়ে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে এলো খুবই নির্জন একটা জায়গায়। এখানে লোক সমাগম নেই। সে সম্বিত ফিরে পেল প্রায় আধ ঘন্টা পর। তারপর চমকে উঠল, কোথায় এসেছে এটা? এখান থেকে স্টেজটা দেখা যাচ্ছে। সে যেতে পারবে অবশ্য। সময় তো খেয়াল নেই, রাত হয়ে গেছে বোধহয়। তে ভয় পেয়ে গুটিয়ে যায়। সে যেতে পারবে যেন সেখানে থেকে গেল না। এতক্ষণে নিশ্চয়ই জাঙ্কুককে খুঁজতে শুরু করেছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভালো, দেখা যাবে দুজনকে খুঁজতে গিয়ে কাউকেই পেল না। তের হাতে ফোন নেই। নিস্তব্ধতা বাড়তে ওর শ্বাস আটকে এলো। ভয়ে মেয়েটা জমে গেল প্রায়। পয়সা আরো কালো শাড়ি, অন্ধকারের জন্য তো দেখাই যাবে না। ধ্যাত, সময় কাটলো আরো কতক্ষণ। পুরোপুরি রাত হয়নি এখনো। একটা ধূপধাপ পায়ের শব্দ হলো তখন। 30 সেকেন্ডের ব্যবধানে পিছু ফেল। টের পেল একটা সুঠম দেহি লম্বা পুরুষ ওকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরেছে। তের পা দুটো মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে গেল। দম আটকে এলো। সে বুঝতে পারছে না তো পাগল হওয়ার কি আছে। জাঙ্কুক ওর গিবাদে সে মুখ গুজে রেখেছে। তে পিঠে হাতে রাখলো। জাঙ্কুক জিজ্ঞাসা করলো ব্যস্ত গলায়, ঠিক আছে তুমি? তে হয়নি তো কিছু তোমার? কোথায় ছিলে বলো? কত জায়গায় খুঁজেছি। একবার বলবে তো তুমি এখানে? ভয় পেয়ে গিয়েছিলাম। জাঙ্কুক তাকে কিছু বলতে দিল না। ছেড়ে দিয়ে ওর হাত আঁকড়ে ধরলো শক্ত করে। কল বাজছে। সে তেকে নিয়ে হাঁটতে হাঁটতে রিসিভ করলো সেটা। ইয়েস স্যার, আমরা বাড়িতে যাচ্ছি। হোয়াট? কলেজের জুনিয়র শিক্ষক হওয়ার সুবাদে তোমাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হতো। তোমার ব্যবহার শিক্ষা কৌশলে অভিভূত হয়ে শিক্ষার্থীরা তোমার জন্য ছোটোখাটো অ্যাওয়ার্ড রেখেছে। তুমি চলে যাচ্ছ কেন হুট করে?
সরি স্যার, আপনাকে ইনফর্ম করতে পারিনি। আমার সাথের জন কিছুটা অসুস্থ। ফির স্যার বলে উঠল, সাথের জনকে? জাঙ্কুক তেকে নিয়ে এগোতে এগোতে উত্তর দিল, বেটার হাফ, শি ইজ মাই বেটার হাফ। তে শুনতে পেয়ে বিড়বিড় করলো, বেটার হাফটা আবার কি? জাঙ্কুক তেকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে এলো। ঘরে এসে এক ঝটকায় তের হাত ছেড়ে দেয়। তে একটু দূরে দাঁড়িয়ে মাথার গাজরাটা গাড়িতেই খুলে রেখেছে। খোপার অবস্থা নাজেহাল। জাঙ্কুক রাগে চেঁচিয়ে উঠল, তোমাকে ওখানে একা একা যাওয়ার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি? আমি বলিনি এখান থেকে উঠবে না? তে মাথা নামিয়ে বলল, বলেছেন। শুনলি না কেন? আসাম ইডিয়ট। তের মনে হচ্ছে ঘরের দেয়ালগুলো পর্যন্ত কাঁপছে। সে চোখ তুলে তাকালো, নিষ্পাপ কণ্ঠে আড়ালো, আপনি তো রেগে যাচ্ছেন কেন? ওখানে কি বাঘ ভাল্লুক ছিল? জাঙ্কুকের রাগ আরেকটু বাড়ল। বাঘ ভাল্লুক? বাঘ ভাল্লুক থাকলেও তো আমি ভয় পেতাম না। তোমার কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া? 40টা মিনিট, আই রিপিট 40টা মিনিট আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, এই মাথা থেকে ও মাথা। অবশ্য তুমি কি করে বুঝবে? পাগল একটা। আমি বুঝিনি, কিন্তু ওখানে বিপদ হওয়ার মতো কিছু ছিল না। জাঙ্কুক ফের ধমকে উঠল, চুপ, একদম চুপ। অনার্সে পড়ুয়া ছেলেরা তোমার থেকে বড় না? কলেজে কি হয় সে সম্পর্কে তোমার ধারণা আছে? কোনো বকাটের হাতে পড়লে? চিন্তায় মরে যাচ্ছিলাম আমি। তে এগিয়ে গিয়ে চুপচাপ জাঙ্কুককে জড়িয়ে ধরল। জাঙ্কুকের বুকে নাক মুখ ঘষল বিড়াল ছানার মতো। আমি বুঝতে পারিনি, সরি। জাঙ্কুক আর থাকতে পারলো না, তেকে আগলে নিল। তে জাঙ্কুকের বুক থেকে সরে এলো, তারপর জিজ্ঞাসা করলো, আমি যদি না থাকি আপনি আরেকটা বিয়ে করবেন? জাঙ্কুক তেকে ঘুরিয়ে মাথার খোপাটা খুলে ফেললো, লম্বা চুলগুলো সেদিনের মতো গলায় পেঁচিয়ে ধরলো। জিজ্ঞাসা করলো, মেরে ফেলে এখন? তাহলে আমার মতো এত সুন্দর বউ আর পাবেন বা কোথায়? তে আয়নার মধ্যে জাঙ্কুকের চোখগুলো খেয়াল করলো। এই, আপনি নেশা করেছেন? মদ খেয়েছেন? জাঙ্কুক ওকে নিয়ে ধূপ করে বিছানা শুয়ে পড়লো। চোখ দুটো খোলা লাল। তে ভয় পেল। আপনার চোখ লাল কেন? ভালোভাবে তাকান। জাঙ্কুক আদো চোখে তাকিয়ে থেকে অধরে অধর ডুবিয়ে দিল। জাঙ্কুককে ভয়ে ফেলার শাস্তি স্বরূপ তে সেদিন কতগুলো আদরে চিহ্ন পেল শরীরে। ফির প্রথম রাতের মতো সারা রাত নির্ঘুম কাটলো তার। উন্মাদ বরকে সামলাতে গিয়ে ভীষণ হিমশিম খেলেও সে মানিয়ে নিল। জ্যোৎস্নার আলো একটা সুখী পরিবার এসে ওর দাঁড় গড়ায় দাঁড়ালো। জাঙ্কুকের ভালোবাসা নিজেকে মিশিয়ে নিয়ে শেষমেশ জাঙ্কুকের বুকে মাথা রেখে চোখ বুজে নিল। এরপরে 2 বছরের মাথায় তে আর জাঙ্কুকের ঘরে একটা ছোট্ট ছেলে সন্তান এলো। এইদিকে জেমিনকেও বিয়ে দেওয়া হলো তার ক্লাসমেট সায়নোর সাথে, যার সাথে তার সম্পর্ক ছিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই।